আজকে আপনাদেরকে আমি একটা অঙ্কের ধাঁধা দেব এবং এটাই আজকে আপনাদের ভাবনার কারণ হবে, ভাববেন এই অঙ্কের ধাঁধাটা নিয়ে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের যে নির্বাচন হয়ে গেল তাতে যে অঙ্ক হয়েছে, যে অঙ্ক কষা হয়েছে, সেই অঙ্কর ভোট পার্সেন্টেজের যে অঙ্ক, সেই অঙ্কের উপরে আজকের অ্যানালিসিস। আর এই অ্যানালিসিসটা এই যে অঙ্ক যেটা হয়েছে সেটাকে বার করেছেন, অঙ্কটা বার করেছেন আমাদের বর্তমান ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী, ওনার স্বামী পরাকলা প্রভাকর। তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ এবং নামকরা অর্থনীতিবিদ। তিনি এই ভোটের যে এই দুটো রাজ্যের যে নির্বাচন হয়ে গেল বিধানসভা, তার ভোট পার্সেন্টেজের একটা ভোট পোল পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভোট পড়েছে এবং কিভাবে সেই পার্সেন্টেজটা হয়েছে তিনি বলছেন যে আমি মিলাতে পারিনি, দেখুন আপনারা, তিনি অর্থনীতিবিদ হয়ে মিলাতে পারেননি, দেখুন আপনারা যদি পারেন সেটা মিলাতে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আমরা যদি না ভাবি তাহলে কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে সঠিক রাস্তা দেখাতে পারবো না বা সঠিক রাস্তা ধরাতে পারবো না। তাই এই পরবর্তী প্রজন্মের স্বার্থে আমাদেরকে ভাবতে হবে। তাই আসুন আমরা ভাবি। আমি আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই, প্রতিদিন নতুন নতুন টপিক দিই, ভাবার চেষ্টা করি। আর আমার অ্যানালিসিসগুলি কিন্তু একটু স্বতন্ত্র হয়। নিশ্চয়ই আপনারা দেখছেন এবং দেখে বুঝতে পারছেন যে অন্যান্য চ্যানেলগুলির থেকে আমার অ্যানালিসিসটা কিন্তু অনেকটাই আলাদা থাকে। তা আসুন আজকে আমি আলোচনাটা শুরু করি। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন। দেখুন, আমরা জানি যে বিকেল 5টার সময় ভোট শেষ হয়ে যায়। তখন কি হয়, তখন যদি 5টার সময় দরজা বন্ধ হয়ে যাবে, কেউ যদি লাইনে থাকে সে প্রথম জন আর লাস্ট জন থাকবে, সে 1 নাম্বার পাবে। 5টা সময় বন্ধ করে প্রিজাইডিং অফিসার যাবে, লাস্ট ব্যক্তি যিনি থাকবেন তিনি 1 নাম্বার হবেন। আস্তে আস্তে পরপর সিরিয়াল হয়ে যেতে হবে। যদি 100 জন থাকে তাহলে লাস্টের জন 1 নাম্বার হবে, আর সবার প্রথমে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম্বারটা হবে 100, 99, 98। এই করতে করতে যখন 1 নাম্বার আসবে তখন ভোট শেষ হয়ে যাবে। সে যতক্ষণই লাগুক, 5টার পরে যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, এবার সেটা কিন্তু ওই 2-4 মিনিটের মধ্যেই যারা দাঁড়িয়ে থাকবেন, এটা নয় যে ওই অনাদিকাল ধরে 5টার পরে 7টার সময় লাইনে দাঁড়িয়ে আছে তাকেও দিতে হবে না। যদি তার লাস্ট নাম্বার যতক্ষণ 1 না আসবে, এই প্রিজাইডিং অফিসার কাউন্টিং করে দেবে। যারা ভোট পরিচালনা করেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা সবাই জানেন, আর যারা দর্শক আছেন তারাও অনেকেই জানেন। তো যাই হোক, 5টার সময় যখন বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে একটা ইলেকশন কমিশনকে, সেক্টরে প্রিজাইডিং অফিসারকে একটা মোট কত ভোট হয়েছে সেটা জানাতে হবে। যে আমার বুথে 1000 ভোটার ছিল, তার মধ্যে আমার 700টা ভোট হয়েছে, তার মধ্যে পুরুষ কটা মহিলা কটা এটাও জানাতে হয়। তো আমি ওইসবে যাচ্ছি না, আমি টোটাল পোলটার উপরে ধরছি। ধরুন 1000 ভোটার ওই বুথটাতে ছিল এবং সেই বুথে ঠিক 5টার সময় যখন পোল শেষ হয়ে গেল, প্রিজাইডিং অফিসার দরজা বন্ধ করে দিল, তখন কত ভোট হয়েছে দেখা গেল। সে ইভিএম ভোট হলে ইভিএমের মেশিন টিপে দেখা যায় যে কতগুলি ভোট হয়েছে, দেখা গেল 700টা ভোট হয়েছে। তাহলে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব, সে সেক্টর অফিসারকে জানিয়ে দেবে যে আমার এতগুলি পোল হয়েছে। এখন আরও অ্যাডভান্সে মাইক্রো অবজারভার থাকে, মাইক্রো অবজারভার রিপোর্টটা নিয়ে অবজারভারকে পাঠায়, এইভাবে ক্যালকুলেশন হয় এবং সেটা লাস্টলি ইলেকশন কমিশনে চলে যায় এবং ইলেকশন কমিশন একটা রিপোর্ট বার করে দেয় যে আমার 5টা পর্যন্ত এতগুলি ভোট ছিল, এতগুলি ভোট হয়েছিল। তো এবার দেখা যাচ্ছে মহারাষ্ট্রে বিকেল 5টা পর্যন্ত, এই যে ইলেকশনটা হয়ে গেল তার বলছি। এবার অঙ্ক শুরু করছি আমি। এই অঙ্কের ধাঁধাটা আপনারা মেলাবেন, আর মেলাতে পারলে কমেন্টসে লিখবেন, মেলাতে না পারলে কমেন্টসে সেটাও লিখবেন যে কোথায় কি হয়েছে, মেলাতে কেন পারলেন না। বিকেল 5টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছিল 58.22%।
58.22%। আর বিকেল 5টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট হয়েছিল 64.86%। এটা কিন্তু ঘোষিত ইলেকশন কমিশনের সাইটে আপনারা গেলেই দেখতে পাবেন, এটা ঘোষিত। এইবার রাত 11:30টার সময় আবার ইলেকশন কমিশন থেকে একটা বুলেটিন বের হয়, সেখানে মহারাষ্ট্রের ভোটের সংখ্যাটা 58.22 থেকে বেড়ে 65.02% হয়ে যায়। ভালো করে ভাববেন, 5টার সময় শেষ হলো 58, পরে সেটা বেড়ে 65 হয়ে গেল। কত বৃদ্ধিটা কত হলো? প্রায় 7%-এর মতো। আর ওই সময়ে 11টার সময় 11:30টার সময় ঝাড়খণ্ডের ভোট 64.86 ছিল, সেটা হয়ে গেল 66.84, মানে প্রায় 2% ভোট বাড়ল। ওদের বাড়লো 7%, এদের বাড়লো 2%। শুধু এইখানে নয়, এর পরের কাটুনি মহারাষ্ট্রে পরের দিন আবার সকালবেলা একটা বুলেটিন জারি করেছে ইলেকশন কমিশন, সেখানে বলছে 66.05, মানে আগের বারে ছিল 65 মানে 11:30টার সময় 65.02, সেটা বেড়ে হয়ে গেল 66.05। বৃদ্ধির হার টোটাল 7.86। এই যে 7.86, এটাতে কতগুলি ভোটার ঢুকলো জানেন? 76 লক্ষেরও বেশি ভোটার ওই 5টার পর থেকে রাত্রি 11:30 এবং পরবর্তী দিন পরের দিন সকালবেলার দিকে যে বুলেটিন পার করে, 7.86% ভোট বেড়ে যায় মেশিন, ইভিএমের মেশিনের যা ভোট ছিল 5টার পরে, তারপরে ভোট বেড়ে যায়। আচ্ছা, এবার আমি ধরি যে একটা বুথে এটা গেল, এটা এবার বৃদ্ধির হারটা কেমন করে হলো, আদৌ কি সম্ভব? আপনারা বিচার করবেন। আমি আপনাদেরকে অঙ্কটা ধরিয়ে দিচ্ছি। ধরুন একটা বুথে 1000 ভোটার, সারা দিনে কেউ ভোট দেয়নি, ঠিক 5টার সময় এসে 1000 ভোটারই লাইন দাঁড়িয়ে গেছে। হতেই পারে, ধরে নিচ্ছি তাই। তাহলে প্রিজাইডিং অফিসার সবার প্রথম ব্যক্তিটিকে 1000 নাম্বার দেবেন আর সবার লাস্ট ব্যক্তিটিকে 1 নাম্বার দেবেন। এবার ভোট নেওয়া শুরু হলো। 5টা থেকে ভোট নেওয়া শুরু হলো, কটা পর্যন্ত? 11:30 পর্যন্ত। কারণ 11:30টার সময় কিন্তু ইলেকশন কমিশন সেকেন্ড টাইমের ডিক্লেয়ার করেছে ভোট কত পোল হয়েছে, কত পার্সেন্টেজ ভোট পড়েছে, সেটা কিন্তু ডিক্লেয়ার করেছে। আমার হাতে কত ঘন্টা? 5টার সময় ভোট শেষ হলো, 11:30টায় 6.5 ঘন্টা। 11:30টায় ইলেকশন কমিশন আবার সেকেন্ড টাইম ভোট পার্সেন্টেজ ডিক্লেয়ার করলো। হাতে কত টাইম আমার? 6.5 ঘন্টা। এবার ভাবুন তো, 1000 ভোট 6.5 ঘন্টায় কি কমপ্লিট করা সম্ভব? যদি 1 মিনিট করে যদি টাইম লাগে, 1 মিনিট, তাহলে আপনার কত সময় লাগছে? 1000 মিনিট লাগবে। 1000 ভোটারকে 1 মিনিট করে যদি ধরি, তাহলে 1000 লাগবে। 1000 মিনিট সমান প্রায় 16 ঘন্টারও বেশি। আমার হাতে ছিল 5 ঘন্টা, 5টার সময় ভোট শেষ হয়েছে 6.5 ঘন্টা, 11:30টায় আমার রিপোর্ট হচ্ছে। তাহলে 5টা থেকে 11:30টার ডিফারেন্স হচ্ছে 6.5 ঘন্টা। আর 1000 ভোটারের ভোট করাতে লাগবে 1000 ঘন্টা। সরি, 1000 মিনিট, নট ঘন্টা। 1000 ভোটারকে 1 মিনিট করে সময় দিলে 1000, সেটা সমান 16 মিনিট, 16 ঘন্টা হচ্ছে। তাহলে 16 ঘন্টা সময় তো আমি পাইনি। তাহলে পার্সেন্টেজটা এতটা বেড়ে গেল কী করে? সেই জায়গাতে 5টা থেকে 11টা পর্যন্ত যে ভোটের নিরিখ, সেখানে 2% ভোট বেড়েছে, 1.86। আমি 2% ধরে নিলাম ঝাড়খণ্ডে। তো এক যাত্রায় পৃথক ফল কেন? কারণ মহারাষ্ট্রকে আমার নিতে হবে। মহারাষ্ট্রকে যেন তেন প্রকারণে আমাকে নিতে হবে। তাই অঙ্ক মিলুক না মিলুক, গদি আমার চাই। কিভাবে গদি আসবে সেটা ইলেকশন কমিশন বুঝবে, বাকি সব বুঝে নেবে ইলেকশন কমিশন। এটাই তো তর্ক। এই জায়গাটাতেই আমার প্রশ্ন। এবার দেখুন, আমি আরও কথা বলি। এই যে লাস্ট 2024-এর ইলেকশন হয়ে গেল,
আচ্ছা, তার আগে বলিনি, আমি কি বোঝাতে পারলাম যে মহারাষ্ট্রের ডিফারেন্সটা যে এত হলো, কিভাবে এটা সম্ভব? যদি আপনি পরবর্তীকালে ইভিএমকে ছেড়ছাড় না করেন, তাহলে কি এটা সম্ভব? বা জল মানে ইভিএমের কাউন্টিংয়ে জল না মেশান, তাহলে কি এটা সম্ভব? মানে কাউন্টিং বলতে ওই এত ভোট হয়েছে, এত, ইলেকশন কমিশন যে এক্সকিউজ দিয়েছে সেই এক্সকিউজে কিন্তু পরাকলা প্রভাকর, যিনি অর্থমন্ত্রীর স্বামী, তিনি কিন্তু এই কথা মানছেন না। তিনি বলছেন যে এটা পসিবল না। আমি কিন্তু তার তথ্য থেকেই বলছি, এটা আমার কোনো তথ্য না, ইলেকশন কমিশনেও এই তথ্যটা আছে, আপনারা গেলে দেখতে পাবেন। তিনি বলছেন যে এইটা হাউ ইজ ইট পসিবল। আমি অর্থনীতির একজন বিদ্বান ব্যক্তি, আমি কিন্তু এই অর্থনীতির ব্যাপারটাকে এইটাকে আমি বুঝতে পারলাম না যে কীভাবে মানে 16 ঘন্টা যেটা লাগবে সেখানে 5.5 ঘন্টা বা 6 ঘন্টা, 6.5 ঘন্টায় এতগুলি ভোট হয়ে গেল। 76 লক্ষ ভোট হয়েছে 5টার পর থেকে 11:30 হিসাবে। এবার দেখুন, আমার কাছে একটা তথ্য আছে, 2024 সালের লোকসভা ইলেকশন, এনডিআরের যারা আমাদের এই ভোট পর্যালোচনা করে, ভোটের মানে কি বলে, বিশ্লেষক বা ভোটকে নিয়ে যারা এই করে, এটা একটা সংস্থা, তারা জানাচ্ছে যে 362টি কেন্দ্রে, এই যে টোটাল ভারতবর্ষে যত ভোট হয়েছে তার মধ্যে 362টি কেন্দ্রে ইভিএমে ভোট রেকর্ড হওয়ার পরেও 5 লক্ষ ভোট কাউন্টই হয়নি। এটা আমার তথ্য না, এনডিআরের তথ্য, ওয়েবসাইটে যাবেন পাবেন। আমি এগুলো ছানবিন করি আর কি, একটু আপনাদেরকে জানাবো বলে, এটা আমার একটা আগ্রহ বলতে পারেন। কারণ আপনাদের জানা জরুরি, আপনারাই আগামী দিন প্রজন্মটাকে আগে নিয়ে যাবেন। আর এই সব জিনিস যদি আগামী প্রজন্ম না জানতে পারে, তাহলে কিন্তু প্রজন্ম পিছিয়েই থাকবে। আমরা সেটা চাই না, মানে আমি বিশেষ করে চাই না। আমি সেই জন্য আপনাদের যাতে কোনো উপকার হয় এই তথ্যগুলি পরিবেশন করার জন্য আমি আগ্রহী হয়ে থাকি, মুখিয়ে থাকি এবং চেষ্টা করি আপনাদেরকে সেই তথ্যগুলি জানানো। তাহলে কি বললাম, এনডিআর বলছে সারা ভারতবর্ষের 362টি কেন্দ্রে 5 লক্ষের মতো ভোট কাউন্টই হয়নি। আবার অন্যদিকে ওই একই এতে 176টি কেন্দ্রে ভোট রেকর্ড হয়েছে, কিন্তু 35,000 ভোট বেশি ভোট গণনা করে ফেলছে। যা ভোট পড়েছে তার থেকে 35,000 ভোট বেশি গণনা হয়ে গেছে। কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা কিন্তু এনডিআরের তথ্য, আমার কোনো নিজস্ব পার্সোনাল তথ্য না। আপনারা এনডিআরের সাইডে যাবেন, দেখতে পাবেন যে 2024 লোকসভায় কী কী হয়েছে। 362টি কেন্দ্রে ইভিএমে ভোট রেকর্ড হওয়ার পরেও 5 লাখের মতো ভোট কাউন্ট হয়নি। আর 176টি কেন্দ্রে যা ভোট হয়েছিল তার থেকে 35,000 ভোট বেশি কাউন্ট করা হয়েছে। এটা হচ্ছে তথ্য, এনডিআরের তথ্য। 6.5 ঘন্টায় 76 লাখ ভোট, ভাবুন তাহলে কি করে সম্ভব? যেখানে ওই 6.5 ঘন্টায় ঝাড়খণ্ডে মাত্র ওই 2,29,30,000 মতো ভোট পড়েছে, মানে এসছে। এবার কি হয়, 5টার সময় সব বুথ থেকে হয়তো কাউন্ট করতে, মানে রিপোর্টটা সংগ্রহ করতে পারা যায় না, পরপর আসতে থাকে। অনেক জায়গা থাকে যেখানে ইন্টারনেট নেই, অনেক দুর্গম এরিয়া, সেক্টররা সে মতো খবর পায় না, মাইক্রো অবজারভাররা সে মতো খবর পায় না, যার ফলে কালেকশানে অনেকটা দেরি হয়। কিন্তু মহারাষ্ট্রের মতো স্টেটে, এটা ঝাড়খণ্ডে সম্ভব হতে পারে, ঝাড়খণ্ডে অনেক জায়গা আছে যেসব জায়গা অনেক দুর্গম, সেসব জায়গার থেকে রিপোর্ট আসতে হয়তো অনেক দেরি হতে পারে। আমি মেনে নিচ্ছি যে তর্কের খাতিরে যে এই যে 11:30 পর্যন্ত যে রিপোর্ট কালেকশন ইসিআই করেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা ঝাড়খণ্ডে 2,29,000 মতো বেড়ে গেছে। এই কারণে হতে পারে যে এই দুর্গম, ইন্টারনেট নেই, ঠিকমতো যোগাযোগ করা যায়নি, সব কিছু মিলে এই জায়গাটা হতে পারে। কিন্তু মহারাষ্ট্র তো অনেক অ্যাডভান্স একটা রাজ্য, ধরে নিচ্ছি সেখানেও 10%, 15% জায়গা খুব খারাপ, দুর্গম, দুরহ, কমিউনিকেশনের অভাব। কিন্তু তাই বলে কি 76 লক্ষ ভোট হতে পারে? ভাবুন আপনারা। কংগ্রেস এই নিয়ে কথাবার্তা বলছে,
বাকি দলগুলো তো গদি আর আরেকটা জিনিস যেটা আর বলা যাবে না এখানে, সেটা নিয়ে ব্যস্ত। পেয়ে গেলেই হয়ে গেল, নিজেদের পকেটে ঢুকে গেল মানে হয়ে গেল। আমার আর বলার কিছু নেই। আমি একটু উচ্চবাচ্য করব। কংগ্রেসও একটু উচ্চবাচ্য করেছিল। ইলেকশন কমিশন তাদেরকে বিতর্কে ডেকেছে। তারা ইলেকশন কমিশন টোটালি ডিনাই করেছে যে এর মধ্যে কোনো ঘাপলা হয়নি, কোনো রাজনীতি নেই, কোনো কিছু নেই। ওরা তো সেটাই বলবে, কারণ এটা একটা সরকারি সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের দায়িত্ব ইলেকশন পরিচালনা করা। তারা যদি বলে যে না এটা হয়েছে, তাহলে তাদের অক্ষমতাটা প্রকাশ পাবে, সেজন্য তারা কখনো এটা বলবে না, আর বলেও না। আপনি নিজের দোষ কি নিজে দেখেন না। আমি কি আমার নিজের দোষ দেখি না। আমি অন্যের দোষটাই দেখে বেড়াই। এটাই হচ্ছে আমার চরিত্র, বাঙালির চরিত্র হয়ে গেছে এটা। আরও বেশি করে বাঙালিটা দেখে। তো যাই হোক, কংগ্রেসকে ডিবেটে ডেকেছে যে আসুন দেখুন, বা আপনাদের কি লজিক আছে সেই লজিক জানান। আর আমার প্রশ্ন, কোন লজিকে এটা হয়? আমার প্রশ্ন যে এই সব জিনিসগুলি, এই যে এত ভোটের ফারাক, এই এত ভোটের ফারাক কোন লজিকে হয়? লজিকটা কি? আমার তো জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আর যদি নাও জানা থাকে, যদি আপনারা মনে করেন যে না এই এটা মানে হতেই পারে বা হয়তো, সেটাও আমাকে জানাবেন, কারণ আমার জানার দরকার। আমি জানি না, আমি অঙ্কে এমনিতেই কাঁচা। যারা অঙ্কে পারদর্শী তারা বুঝবেন যে 1000 মিনিট সমান 16 ঘন্টার কিছু বেশি হয়। এই সময়ে 76 লক্ষ ভোট অ্যাড করা হয়েছে, সেটা কি পসিবল? একটুখানি দেখবেন, ভাববেন। আজকে এই পর্যন্তই। আমার বিশ্লেষণ যদি ভালো লাগে বা প্রতিবেদনের কোনো জায়গায় যদি মনে হয় যে না ভালো লাগেনি, আপনারা কমেন্টস, লাইক, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা আমি প্রতিদিনই বলি, সেই মতো আজকেও বলবো। যদি আপনাদের ইচ্ছা হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি। নমস্কার।